গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 17তম পর্ব। লেখনীতে ইশরা তিতি। সবার সাথে বেশ মনোযোগী শ্রোতা হয়ে তাদের কথা শুনলে ইহানের দৃষ্টি ছিল প্রেরণার দিকে। ভদ্রমহিলা কখনো সামনে আসছেন, কখনো আড়ালে চলে যাচ্ছেন। কাজ করতে ছুটতে সে বেশ পটু, ইহান জানে। ভাইয়ের জন্য থানায় ছোটাছুটি, সুদূর নেপাল যাওয়া, বনের জন্য, ছেলের জন্য ছোটাছুটি। এই নীলচোখা সাদামাটা ভদ্রমহিলা মিলখা সিংয়ের লেডি ভার্সন। এই মহিলার জীবন বৃত্তান্ত নিয়ে যদি কখনো সিনেমা তৈরি হয় তাহলে সেই সিনেমার নাম হবে ভাগ, প্রেরণা ভাগ। আচ্ছা, এই মহিলা একজন স্ত্রী হিসেবে কেমন ছিল? ওর মৃত স্বামীর ব্যাপারে একবার আলো ইনায়ার কাছে জানতে চেয়েছিল। ইনা বলেছে আপু তার পার্সোনাল বিষয় নিয়ে গসিপ একদম পছন্দ করে না, প্রীতম নিষেধ করেছে এসব ব্যাপারে বলতে। ইহান ধরে নেয় কারো বউ হিসেবে প্রেরণা ছিলেন অমায়িক। ভাবতে ভাবতে মুচকি হাসে ইহান। তার দৃষ্টি দূরে কর্মচারীর সাথে হাত নেড়ে নেড়ে কথা বলতে থাকা ধূসর রঙের একটা সুতি শাড়ি পরিহিতা প্রেরণার দিকে স্থির। ইহানকে দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের মেয়র ওয়াজেদ বলে ওঠে, এভাবে মুচকি হাসছো কেন তাজওয়ার? ইহান দ্রুত নিজের মুখভঙ্গি গম্ভীর করে দাঁড়িয়ে থাকে, হাতের জুসের গ্লাসে চুমুক দিয়ে আবারও তাকায় সে। প্রেরণা আবারও চোখের সামনে আসে। ভদ্রমহিলা ঘামছেন, চোখ মুখ মলিন। ইহান সেই মলিনতা দেখে মুগ্ধ হয়ে লুকিয়ে লুকিয়ে অন্যমনস্ক ভাব কাটে ইহানের কারো সাথে ধাক্কা লেগে। গ্লাসে সব জুস তার ধবধবে সাদা পাঞ্জাবিতে পেটের কাছে লেপ্টে আছে। ইহান নিজেকে দেখে বাকিরা ব্যস্ত হয়ে বলে, ঈষস কি অবস্থা? যান তাজওয়ার, ওয়াশরুম দোতলার যে কোনো ঘরে পাবেন। আজকের এই ইভেন্ট শেষ হবে সন্ধ্যা নাগাদ। তারপর প্রেরণার ব্যস্ততা প্রচুর। ছেলের সাথে 2 মিনিট কথা বলেছে ফাঁকে, ছেলেটার মন খারাপ। আজ সারাদিন মাকে পায়নি। প্রেরণা আজ পেমেন্টের টাকা থেকে ছেলের জন্য খুব দামি একটা গিফট কিনে নিয়ে যাবে ঠিক করলো। মাঝে মাঝে একটু খরচে তো হওয়াই যায়। এই কমিউনিটি সেন্টারটা একেবারেই রাজপ্রাসাদের মতন বড়, এবং ভুল ভুলাইয়া মনে হয় প্রেরণার কাছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে হারিয়ে যেতে হয়। ফুড লাউঞ্জ থেকে বেরিয়ে প্রেরণা কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে খুঁজতে লাগলো। মুত্তালিব নয়, তাকে হায়ার করেছে এখানকার ম্যানেজার রিপা আনাম। পেমেন্টটা তার কাছ থেকেই নিতে হবে। খুঁজতে খুঁজতে রিপা আনামকে কোথাও না পেয়ে প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টদের কাছেই যেতে নিচ্ছিল, ঠিক তখনই এক লোক এসে প্রেরণার কাছে রিপা আনামের অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে বলল, ম্যানেজার আপা দোতলার রুম নাম্বার 13তে আছেন। আপনার পেমেন্ট নিয়েই কথা বলতে চাচ্ছেন। আপনাকেই খুঁজছে সে। প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে ধীর পায়ে দোতলায় উঠল। দোতলা পুরোটা ফাঁকা। সব গেস্ট নিচে, ইয়ার্ডে। রুম নাম্বার 13তে প্রেরণা নক করে মাথা বাড়িয়ে উকি দিল ভেতরে। এটাও সম্ভবত একটা অফিস কক্ষ। এই কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কাউকে দেখতে না পেয়ে প্রেরণা ভেতরে ঢুকল, তারপর গিয়ে ডেস্কের সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে দরজা লাগানোর শব্দ হয়। খট করে শব্দ হতেই প্রেরণা লাফিয়ে উঠে দরজার দিকে তাকায়। গোল গোল চোখে চেয়ে থাকে দরজার দিকে। পরমুহূর্তেই পেছনে থেকে খট করে দরজা খোলার আওয়াজ হয়। প্রেরণা তড়িৎ ঘুরে তাকায়। ওয়াশরুম থেকে বেরিয়েছে স্বয়ং ইহান তাজওয়ার। প্রেরণা হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইহান পাঞ্জাবির ভেজা অংশটাতে একটা টিস্যু চেপে চেপে নিচ্ছিল। মাথা তুলে কক্ষে উপস্থিত প্রেরণার দিকে তাকাতে সেও কিছুটা অবাক। প্রেরণা ইহানের দিকে চায়, একবার চায় দরজার দিকে। ওর এলোমেলো দৃষ্টি অনুসরণ করে ইহান রাশভারী গলায় বলল, আপনি? প্রেরণা অস্থির হয়ে দরজার কাছে যায়, দরজায় চাপড় মেরে চেঁচিয়ে বলে, বাইরে কে আছেন? দরজাটা খুলুন। আমরা ভেতরে আছি তো। ভীষণ অস্থিরতা ঘিরে রেখেছে প্রেরণাকে। ইহান স্থির দাঁড়িয়ে তাকেই দেখছে, কেমন ছটফট করছে সমুদ্রনীলা। অনেকটা সময় নিয়ে ইনশিরাহ নিজেকে শান্ত করে, চোখ মুখ শক্ত করে আবারও সাইমের দিকে তাকিয়ে বলে, অনেক ধৈর্য নিয়ে 3টে সিম কার্ড চেঞ্জ করেছি, এটা লাস্ট ওয়ার্নিং। সাইম চেয়ারে নিজের পিঠ হেলিয়ে দিয়ে শুকনো হাসি হাসল, বলল, তোমার বলা হয়েছে। ইনশিরাহ নিশ্চুপ। সাইম হাসল, বলল, মাই গড। এতটা ভেবে নিলে। নাটক বন্ধ করো।
তেজ নিয়ে বলে ইনশিরা। তোমার কাছে আমার অ্যাপোলোজাইজ করার ছিল, আর কিছুই না ইসি। ঠান্ডা গলায় বলে সাইম। ইনশিরা তাকায়, সাইমের মুখভঙ্গি গম্ভীর। খানিক বাদে বলল, অন্যের বউকে ফুসলানোর ইচ্ছে নেই, শুধু ক্ষমা চাওয়ার ছিল তোমার থেকে, আমি কোনো কিছুতে স্বস্তি পাচ্ছিলাম না কারণ। থামলো সাইম, তাকালো ইনশিরার দিকে, পর পর একটা লম্বা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলল, শাড়ি পরেছ? এতটা এলোমেলো ভাবে শাড়িকে পরিয়ে দিয়েছে হাজবেন্ড? ইউ আর গোয়িং টু ফার? ধমকে ওঠে ইনশিরা। নো আম নট। রিল্যাক্স। এত রাগ আর কিছুই হয়নি। যাও, ফেস টু ফেস হয়ে ভালো লাগছে। আমি কখনোই আমার ছবি একসাথে মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে তোমার স্বামীকে দেখিয়ে তার কাছে তোমাকে ছোট করব না। রিল্যাক্স। ইনশিরার চোখ মুখ কঠিন, সে কপাল কুঁচকে রেখে তার ফোন আর পার্সটা হাতে তুলে নেয়। ইয়াসার মির্জার হাত কাঁপছিল, তার হাতের ফোনের স্ক্রিনে তার দৃষ্টি ছিল নিবন্ধ। ইনশিরা আর সাইমের ছবিটিও তুলে পাঠানো হয়েছিল তাকে। পিতৃত্ব তাকে সুখ দিয়েছে, জীবনে পরিপূর্ণতা দিয়েছে, কখনো হতাশ করেছে, কখনো প্রশ্নবিদ্ধ করেছে, কখনো ব্যর্থ প্রমাণ করেছে। ইয়াসার মির্জা জীবনে কখনো থেমে থাকেনি, তবুও কখনোই না। আজ তার পিতৃত্ব তাকে কোন অপমানের মঞ্চে দাঁড় করাতে চাইছে। এক জীবনে ইয়াসার মির্জা কি একই সাথে ভালো স্বামী হওয়ার পাশাপাশি ভালো বাবা হয়নি? আসলেই কি তাই? শরীর কাঁপছে লোকটার, বয়স 60-এর কাছাকাছি, ছোটখাটো শারীরিক সমস্যা আছে, বুকে ব্যথা হয় প্রায়শই। সবকিছু সামলে চলতে হয় সেজন্য। আলো স্বামীর জন্য চিনি ছাড়া বাদামের উপমা বানিয়ে সন্ধ্যা সন্ধ্যা ঘরে ঢুকেছিল, ভেবেছে স্বামীর কাছে আবদার করবে মেয়েটার কাছে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে আজ সব ইনশিরার পছন্দের খাবার রান্না হয়েছে, মনটা আকুপাকু করছিল মেয়েটাকে সেসব খাওয়ানোর জন্য। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, নানা কাঁপতে থাকা সুদর্শন প্রায় বৃদ্ধ লোকটাকে আলো দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল, ছো মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে আলো ছবিটা দেখল। কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। ট্রেনিং শেষ করে মুইন আজ দ্রুত বাড়িতে ফিরবে বলে ঠিক করেছিল। কেবিনে ঢুকেছে সন্ধ্যা 7টা নাগাদ, ইউনিফর্মের বোতাম দুটো আলগা করে সে চেয়ারে বসে একটুখানি হাঁফ ছেড়েছিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে, ফোনটা সুইচ অন করে লিস্ট দেখল একটা। 1 মিঠির ক্যাট ফুড, 2 ওটস, 3 বিফ, 4 ইনশিরার ডায়েট ফুড, 5 হেলথ ড্রিঙ্কস। বাড়িতে ঢোকার আগে সুপার মার্কেট ঘুরতে হবে। ফোনের নোটিফিকেশন বারে চোখ পড়েছিল হঠাৎ, দেখল মোট দুটো মেসেজ এসে ভিড় করেছে সেখানে। একটা ইনশিরার নাম্বার থেকে, একটা ছিল অচেনা একটা নাম্বার থেকে। প্রেরণাকে ভীষণ আতঙ্কিত লাগছে ইহানের কাছে। ইহান পরিস্থিতি বুঝতে পেরে দরজার কাছে গিয়ে সজোরে দরজায় চাপড় মেরে বলে, এক্সকিউজ মি, ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? আমরা আটকা পড়েছি। চোখে মুখে সংকোচ প্রেরণার, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। ইহান ওকে দেখে, তারপর দুহাতে পাঞ্জাবির পকেট হাতাহাতি করে, মনে পড়ে তার ফোনটা আপনের কাছে রেখে এসেছে। ঘুরে ইহান প্রেরণার দিকে তাকায়, বলে, আপনার ফোন? প্রেরণা নিজের হাত দেখে, তার হাতে ছিল লিস্টটা শুধু। তার পার্স নিচে আফরার কাছে। মলিন মুখে প্রেরণা তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে আবারও দরজায় ধাক্কা দেয়। বাইরে দাঁড়িয়ে হাসছিল ভুইয়ার লোক দুটো। হাসতে হাসতে ওরা একে অপরের গায়ে গড়াগড়ি খায়। একজন আরেকজনকে বলে, এখন খুলবি না, জনে জনে লোক উঠলে খুলে দিবি। ব্যাপক মজা হবে। প্রেরণা চুপচাপ এক কোণে সরে দাঁড়ায়, তার ঘাবড়ে যাওয়া মুখটা ইহান আর চোখে দেখতে থাকে। বলে ওঠে, আপনি এখানে এলেন কেন? রিপা আনামের সাথে কথা বলতে। আবারও নিস্তব্ধতা। ইহান আবারও দরজায় ধাক্কা দেয়। কাউকে ডাকে। কেউ আসে না। ইহান ঘুরে প্রেরণার দিকে তাকায়, তার প্রেরণার ওপর রীতিমতো মেজাজটা খারাপ হয়ে গিয়েছে প্রেরণার এত অস্বস্তি দেখে। গম্ভীর হয়ে ইহান বলে, হেই প্রেরণা, কি হয়েছে? এভাবে ঘাবড়ানোর কি আছে? আপনাকে এভাবে মানায় না। একদমই না। প্রেরণা শ্বাস ফেলল, শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে নিয়ে বলল, আসলে তেমন কিছুই না, ব্যাপারটা কেমন যেন লাগবে। আপনি বুঝতে পারছেন? একটুও কেমন যেন লাগবে না। দরজাটা বাইরে থেকে বন্ধ প্রেরণা, আমরা ভেতর থেকে বন্ধ করিনি। লোকে একটু হলেও বাঁকা চোখে দেখবে।
ইহান অদ্ভুত দৃষ্টিতে দেখছে প্রেরণাকে। পরপর হেসে বলল, এটা কেমন ধরনের কথাবার্তা? এখানের মানুষের মেন্টালিটি অত লো নয়, আর কেউ কিছু ভাবলেও বা আপনার সাথে এ ধরনের কথা যায় না। প্রেরণা কিছুক্ষণ চুপ থেকে বলে, লোকের কথা ভাবলেও বা, আসলে আমি না এত বেপরোয়া নই ইহান। আমি লোকের পাঁচ কথা বড্ড ভয় পাই, নিজের বেলায় অন্তত, কারণ এই ধরনের লোকই কিন্তু আমার রুজি রোজগারের মাধ্যম। আমাকে তো এদেরকে পরোয়া করেই চলতে হয়। হেই আমি করি না ইহান এই ব্যাপারে। আমাকে বড্ড সাহসী দেখালেও আমি আমার সম্মান নিয়ে বড্ড আতঙ্কিত থাকি। ইহান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে প্রেরণাকে। কথাগুলো শেষ করে প্রেরণা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও বলে, আমি ওভার রিয়াক্ট করছি হয়তো, তবে আমার বদনামে বড্ড ভয়। ইহান আরও কিছুক্ষণ ওকে দেখে তারপর প্রেরণাকে পাশে সরতে বলে, পাঞ্জাবির হাত গুটিয়ে নিয়ে দরজায় সজোরে ধাক্কা দেয় বাহু দিয়ে, পরপর তার বলিষ্ঠ পা দিয়ে লাথি বসায় দরজায়। ক্যাপ্টেন ইহান তাজওয়ারের 4টা লাথি যথেষ্ট ছিল ওই দরজার সিটকিনি ভাঙতে। বাইরে ততক্ষণে লোকজন ভিড় করেছে শব্দ পেয়ে। সাগরের লোক দুটো দাঁত বের করে হাসছিল ইহান তাজওয়ারের অপ্রস্তুত মুখটা দেখবে বলে। প্রেরণা গোল গোল চোখে চেয়ে আছে ইহানের দিকে। লোকটা দরজাটা ভাঙবেই যদি, আর একটু আগে ভাঙতে পারতো না? কেন এতক্ষণ অপেক্ষা করল? হঠাৎ বিরক্তি ধরল ইহানের ওপর তার। পরপর নিজেকে শাসায়, এসব কি? লোকটাও তো ভিকটিম তোর মতো। মুত্তালিব চিন্তিত হয়ে ইহানের দিকে এগিয়ে আসে। বাকিরা একবার ইহানকে দেখছে একবার প্রেরণাকে। ইহানের মুখভঙ্গি গম্ভীর, দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে, তবে প্রেরণা অপ্রস্তুতের মতন রিপা আনামকে বলে, আমি আপনাকে খুঁজতে এসেছিলাম। দরজাটা কেউ বাইরে থেকে লোক করে দিয়ে চলে যায়। ইহান সবার দৃষ্টি এড়িয়ে নিচে নামে, গাম্ভীর্য নিয়ে, সবটা স্বাভাবিক যেন, এখানে দাঁড়িয়ে এদের কৌতূহলকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। মুইন তার কার্যালয় থেকে সোজা চলে যায় রেস্তোরাঁর সামনে। যখন ইনশিরাহ দ্রুতপায়ে মেইন গেট থেকে বেরোয়, তার পেছনে পেছনে নামে সাইম। মুইনকে ইনশিরাহ যখন দেখল, থেমে গেল তার পা। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। সাইমের পায়ের গতিও থামল। ইনশিরাহ এগিয়ে এলো মুইনের কাছে, অবাক হয়নি খুব একটা। মেসেজে সে জানিয়ে দিয়েছে সব, তবে এভাবে ডিউটি ফেলে চলে আসবে ভাবেনি ইনশিরাহ। দুগদম মুইনের দিকে এগিয়ে গিয়ে বলল, মুইন আপনি? মুইন একবার ইনশিরার দিকে তাকায়, তাকায় সাইমের দিকে। সাইম নেমে আসে, স্বাভাবিক ভঙ্গিতে। সে সন্ধ্যায় মুইন শুরুতেই সাইমকে একটা ঘুষি মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ইনশিরাহ পেছনে থেকে মুইনের হাতটা টেনে ধরে বলে, মুইন, স্টপ। চলুন বাড়িতে যাই। ঘুষিতে একটুও ভ্রুক্ষেপ হয়নি সাইমের। সাইম তাকিয়ে আছে ইসি মুইনের হাতের দিকে। মুইন ইসির হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয় নিজের। সাইমের দিকে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ায়। ইনশিরাহ শুধু তাকিয়ে তাকিয়ে মুইনকে দেখে। সাইমের ঠিক সামনে দাঁড়িয়ে মুইন ডান হাতের তর্জনী তুলে, সাইমের চোখে চোখ রেখে, ভীষণ খ্যাপাটে হয়ে বলে ওঠে, নট উইথ মাই ওয়াইফ। কণ্ঠস্বর ভীষণ অচেনা মুইনের। ইনশিরাহ নির্নিমেষ দেখছিল শুধু, সাইমও দৃষ্টি নামায়নি। মুইন কথাটা বলে দাঁড়ায় না, ইনশিরার কবজি চেপে ধরে ডান হাতের। ইনশিরাহ চমকায়। ভীষণ জোরালো ছিল মুইনের ছোঁয়া। ভীষণ ব্যথা পাচ্ছিল হাতে, তবে বলেনি কিছু। ইনশিরার মনে হলো ইনশিরাহ এই হাত ছাড়িয়ে নিতে চাইলে মুইন এখানে তুলকালাম করে দেবে। ওকে তেমনই লাগছিল। আতঙ্ক এসে বাসা বাঁধে তার মনে। পুরোটা রাস্তা মুইন, ইনশিরাহ দুজনেই চুপচাপ ছিল। মুইন ছাড়েনি ইনশিরার কবজি। কটেজের বাইরে নেমে ইক্যাবের বিল মিটিয়ে দেওয়ার সময়ও মুইন ইনশিরার হাতটা ছাড়েনি। কিন্তু যখনই কটেজে ঢুকল, তখন ছেড়ে দিল হাত। সামিন মুইনিশির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আলো একটা সোফাতে গা এলিয়ে দিয়ে বসে আছে, দু চোখ ভেজা তার। দরদর করে পানি ঝরছিল দু চোখ থেকে। ইনশিরাহ মাম্মা পাপা দুজনকেই দেখল। দুগদম এগিয়ে গিয়ে বলল, পাপা তুমি? সামিন স্থির দাঁড়িয়ে, মেয়ের দিকে বিমূঢ় চেয়ে। ইনশিরাহ বুঝে নিল সবটা, বলল, পাপা। পাপা আমি মুইনকে মেসেজ করে গিয়েছিলাম। আমার ইন্টেনশন খারাপ ছিল না পাপা, ওটা পাবলিক প্লেস ছিল। আলো শাড়ির আঁচল দিয়ে দু চোখ ঢাকে। ইনশিরাহ এগিয়ে গিয়ে বলে, মাম্মা, ওভার রিয়াক্ট করছো। আমি সত্যি বলছি। মুইনকে জিজ্ঞেস করো।
মুইন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইনশিরা হাতে টান খেলো হঠাৎ। শামিন মেয়ের কবজি ধরে টেনে মুখোমুখি দাঁড় করালো নিজের। ইনশিরা চোখ বড় বড় করে পাপাকেই দেখল। একটা ঢুক গিলল সে। শামিন মেয়ের দুকাত ধরে শান্ত স্বরে বলতে থাকে, একটা ধ্রুব সত্যি কথা শুনবেন আম্মা। আমি এই ইয়াসার মির্জা, আপনার মা এবং আপনার প্রতি ভীষণ রকমের দুর্বল, এবং এটাই সত্যি। আজ যদি এমনটা না হতো তবে আমি হয়তো আপনাকে একটা থাপ্পড় মারতে পারতাম। বিশ্বাস করুন। ইনশিরা কোমল স্বরে ডাকে, পাপা। শামিন কঠোর হলো ভীষণ, ক্ষেপে উঠল মেয়ের ওপর, দুকাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন যাবে? বলো কেন যাবে? ওকে। তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার শুভাকাঙ্ক্ষী। না, ও একটা পরপুরুষ। এবং তুমি বিবাহিতা। কি কাজ তোমার ওর সাথে? কিসের লেনা দেনা তোমার? বলো, জবাব দাও, চেঁচায় সামিন। পাপা, আম টেলিং ইউ, আমার ইন্টেনশন খারাপ ছিল না। ও আমার সাথে যোগাযোগের চেষ্টায় ছিল, এবং ফেস টু ফেস হওয়া দরকার ছিল আমার। সামিন ভীষণ ক্ষেপেছে, চেঁচিয়ে উঠল, জব করছো তুমি? কি সাপোর্ট করেছি তোমার? বলো। তোমার ধৃষ্টতা কোথায় গিয়ে ঠেকেছে? এই স্বাধীনচেতা স্বভাবকে আমি ইয়াসার মির্জা সাপোর্ট দিয়েছি তোমার, যাতে তুমি নিজের সাথে সাথে আমাদের তিনজনকে এভাবে অপদস্থ করো। আগে তুমি ভুল করতে। এটা ছিল অন্যায়। মুইন চুপচাপ ওদের তিনজনকে দেখছে। সামিন মেয়ের দিকে তাকিয়ে বলে, জবাব কেন দিচ্ছ না? এই দায় কি আমি মাথা পেতে নেব ইনশিরা? আমি কি মেয়েকে এভাবে শিক্ষা দিয়েছি যাতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বাইরের কিছু লোক, সে সেই সুযোগ নিজেই তাদের দিয়ে দেয়। নিয়ে নেই আম্মা আমি এই দায়। ইনশিরা চুপ করে থাকলো, আলো কাঁদছে, আজ কিছু বলতেও পারছে না সে। বাবা মেয়ের কথোপকথনের মাঝে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা এসে গিয়েছে। এখন বাড়িতে চলুন। আমি বিশ্রাম নিতে চাচ্ছি। ইয়াসার মির্জা মেয়ের নির্লিপ্ততা দেখে ভয়ঙ্কর রেগে গিয়ে ইনশিরার কনুই ধরে নাড়া দিয়ে গর্জে ওঠে, তুমি জবাব কেন দিচ্ছ না? মুইন গিয়ে শ্বশুরের কাছ থেকে ইনশিরাকে ছাড়িয়ে এনে শামিনের দিকে তাকায়, ভীষণ শান্ত লাগছে তাকে। শ্বশুরকে বলল, বাবা, আই থিংক আমাদের দুজনের আলোচনা করা দরকার এ ব্যাপারে। আপনি আর মা শান্ত হয়ে বসুন, রাতে খেয়ে যাবেন আপনারা। শামিনকে ভীষণ অসহায় লাগছিল সে সময়। সে মুইনের দিকে তাকিয়ে একটা কথাই বলল, আমি বলেছিলাম আমার মেয়ের চোখ দিয়ে যেন পানি না ঝরে, এটা বলিনি ওর সমস্ত অন্যায় চুপচাপ মেনে নাও। তোমার যতটুকু লেগেছে এর কৈফিয়ত তুমি ওর কাছে চাইবে। এটা আমার আদেশ। গিয়ে আলোকে টেনে তুলল শামিন, মেয়ের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায় তখন। গাড়ি নিয়ে এসেছিল ওরা, কিছুটা দূর যেতেই আলো শরীর ছেড়ে দেয় গাড়ির ড্যাশবোর্ডের ওপর। এক হাতে স্ত্রীকে আগলে ধরে সামিন, আরেকটা হাতে গাড়িটাকে পার্ক করে রাস্তার এক পাশে। স্ত্রীকে আগলে নিয়ে সামিন হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? লালাভু আভায় ছেয়ে গিয়েছে আলোর মুখ, কাঁদতে কাঁদতে বলছে, আজ কেন আমার বিষ খেতে ইচ্ছে করছে। ভীষণ রকমের হতবাক হয়ে সামিন ওকে বুকে টানলো। আলো ফোপাচ্ছে, বলছে, এতদিন মা হিসেবে ব্যর্থ লাগতো নিজেকে। আজ মনে হচ্ছে মা হওয়ার যোগ্যতাই আমার নেই। সেটা অনেক বছর আগে একবার বুঝেছিলাম, আজ আবারও। আমার দম বন্ধ হয়ে আসছে মেয়র সাহেব। আমি মনে হচ্ছে মরে যাচ্ছি। ইহান বেরিয়ে যাওয়ার পরেও সবাই ঘুরে ঘুরে প্রেরণাকে কিছুক্ষণ দেখল। একটা সাধারণ ব্যাপারকে এতটা রাঙিয়েও দেখা যায়, প্রেরণা সব লোকের দৃষ্টি দেখে বুঝল কথাটা। বাকিটা সময় নিজের মেজাজটাকে শান্ত রেখে প্রেরণা কাজ করল, তারপর পেমেন্ট নিয়ে বিক্ষিপ্ত মেজাজে বাড়ির দিকে চলল। এসব ঝেড়ে ফেলে তাকে ছেলের জন্য একটা গিফট নিতে হবে। সামিন আলোকে শক্ত করে ধরে রাখল। আলো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, আমি না আপনারও যোগ্য ছিলাম না, কিন্তু আপনি আমাকে বেঁধেছেন, এত লাই দিয়েছেন। আমাকে দুটো সন্তান দিয়েছেন, তাদের একজনকে তো আমি ধরেই রাখতে পারিনি, আরেকজন, তাকে তো আমি ধরতে চেয়েও পারি না কখনো। বরাবর অধরা থেকে গিয়েছে মেয়েটা। আর আজ আমি বড্ড ক্লান্ত। আপনি না আমাকে বলেছিলেন একবার, জীবনে অসংখ্যবার কিছু না কিছু ভুলভাল ঘটবেই, আমাদের চেষ্টা করতে হবে সেসব থেকে পজিটিভ কিছু খুঁজে বের করা, সামনে এগিয়ে চলা। কই আমি পাচ্ছি না কেন? বলুন না। কাঁদছে আলো, কাঁপছে আলো। সামিন শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে।
জোর করে ওকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে সিট বেল্ট ঠিক করে সামিন। শান্তিনীরের গেটে এসে পৌঁছাতেই আলোর শরীরটা খারাপ লাগতে শুরু করে আরো বেশি। ইহানের গাড়িও তখন শান্তিনীরের গেটে। সেও ফিরেছে ইভেন্ট থেকে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে। বড় মাকে এভাবে দেখে এগিয়ে যায়, হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? তোমরা কোথায় গিয়েছিলে? সামিন কোনো জবাব না দিয়ে বলে, ওকে ঘরে নিয়ে শুইয়ে দে। বড়মাকে দুহাতে পাজাখোলা করে তুলল ইহান, ঠিক যেমন ছোটবেলায় বড় মা তাকে তুলত। স্বামীনরা বেরিয়ে যাওয়ার পরে ইনশিরা ঝাপসা চোখে মুইনের দিকে তাকায়। মুইনের দৃষ্টি স্বাভাবিক। ইনশিরা কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে বলল, মাম্মা পাপা ভুল বুঝেছে আমাকে, তারা হয়তো বিষয়টা বোঝেনি। আপনি অন্তত ভুল বুঝবেন না আমাকে। আমি ভ্রষ্টাচারিণী নই। একটু থেমে দম নিয়ে ইনশিরা আবারও কাপা গলায় বলে, ভ্রষ্টাচারিণী নই আমি। আবারও বলল, মাম্মা পাপা ভুল বুঝছে। কেমন ওভাররিয়াক্ট করলো মাম্মা দেখেছেন? আমাকে একটুও বিশ্বাস করল না। মুইন শান্ত চোখে ওকে দেখছিল, হঠাৎ রাশভারী আওয়াজে বলল, বাবা মা তোমাকে ভুল বোঝেনি। ভ্রষ্টাচারিণী বোঝেনি তোমাকে, তারা তোমাকে ভুল বুঝেছে, এটা বোঝা তোমার বোঝার ভুল। তুমি হয়তো বুঝতেই পারবে না বাবা এতটা রিয়াক্ট কেন করেছেন আর মা এভাবে কেন কাঁদলেন। তাই বাদ দাও। রেস্ট করো। মুইন ভীষণ শীতল জবাবখানা নিক্ষেপ করে ঘুরে দাঁড়াতেই ইনশিরাহ বলে, তো বুঝতে চাই আমি। বলুন। বুঝিয়ে বলুন। আমি এক্সপ্লানেশন দেওয়ার পরেও পাপা এমন কেন করলো? মাম্মা এত কাঁদলো কেন? বলুন। মুইন এবারও ওকে বরফ ঠান্ডা গলায় বলে, পারবে না তুমি বুঝতে। ট্রাস্ট মি ইসি। লোকটার এই একরোখা তেজি শীতল আচরণ ক্ষণে ক্ষণে পীড়া দিচ্ছে ইনশিরাহকে। মুইন ঘরে ঢুকলো, ইউনিফর্ম ছেড়ে ফ্রেশ হলো। ইনশিরাহ চুপচাপ ওকে দেখছিল। অস্থির লাগছে, অসহ্য লাগছে, এক ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। মুইন ফ্রেশ হয়ে এসে টেবিলে খাবার সেট করে শান্ত স্বরে ওকে ডাকলো। ইনশিরাহ গেল না, তার খেতে ইচ্ছে করছে না। তার অস্থির মনটাকে শান্ত করতে চাইছে শুধু। কি করবে সে? কি করবে? ঘরের এক কোণে মেঝেতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়েছিল সে। মুইন ওকে হাত ধরে টেনে নিয়ে বসালো টেবিলে। লোকটাকে দেখে ক্রমে ক্রমে ঘাবড়ে যাচ্ছে ইনশিরা। পুরুষের এই শীতলতা ভয়ঙ্কর, ভয় লাগে। চুপচাপ হ্যালো দুজন। মুইন একবার শামিনকে কল করলো এটা জানতে সামিন আলো পৌঁছেছে কিনা। কলটা তখন রিসিভ হয়নি। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে দুজন। গোটা কটেজ অন্ধকার। শুধু মুইন ইসির রুমের টেবিল ল্যাম্পটা জ্বলছিল। খাওয়ার পরেও ঘরে ঢুকে ইনশিরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল কিছুক্ষণ। মুইন বিছানায় বসে একটা বই নাড়াচাড়া করছিল। শান্ত, গম্ভীর মুখভঙ্গি তার। ইনশিরা ঘরের মেঝেতে এক কোণে বসে বেশ কয়েকবার মাথা তুলে দেখল ওকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সবকিছু শেষ করবে সে আজ, এই অস্থিরতা, এই অন্তর্দহন, এই এলোমেলো দিন, এই অগোছালো সম্পর্ক, সবকিছু শেষ করবে সে। অনেকটা সাহস সঞ্চয় করে ইনশিরা। মুইন ওকে দেখেওনি, তার দৃষ্টি হাতের বইতে নিবন্ধ। ইনশিরা ধীরে ধীরে এগিয়ে যায় তার কাবার্ডের কাছে। কাবার্ডের দরজা খুলে একটা লাল রঙের নতুন নাইটি সে বের করে আনে। এটা তিথি তাকে উপহার দিয়েছিল বিয়ের পরে। একটা শ্বাস ফেলে ইনশিরা ওয়াশরুমে গিয়ে গায়ের সুতি শাড়িটা পাল্টে ওই নাইটিটা পরে নেয়। অতঃপর আয়নায় নিজেকে দেখে এই ইশিকে সে আজ নতুন দেখছে, একজন খোলামেলা, সর্বোচ্চ আবেদনময় রূপে। নিজেকে নিজে কিছুক্ষণ দেখে চুলগুলো খুলে দেয়, হালকা পারফিউম মেখে চুপচাপ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মুইন তখনও বেশ মনোযোগ দিয়ে বই দেখছিল। ইনশিরাহ ধীর পায়ে এগিয়ে যায় ওর কাছে। গিয়ে ওর মুখোমুখি বসে। ইনশিরাহ টের পাচ্ছে তার গা কাঁপছিল। এই সাহস, এমন নির্লজ্জ সাহস তার নেই, তবুও সে সাহস করল। মুইন বই থেকে চোখ তুলে তাকাতেই থমকাল। রিডিং চশমার আড়ালে দুটি সুন্দর চোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে ইনশিরাহকে অবলোকন করতে থাকল শুধু। ইনশিরার হাত থরথরিয়ে কাঁপছে, তবুও সে তার কাঁপা হাতে মুইনের হাত থেকে বইটা টেনে নিয়ে পাশে রেখে দেয়। আরেকটু ঘনিষ্ঠ হয় মুইনের সামনে। ঘামছে সে খুব। মুইন অনিমেষ দেখছিল তাকে। এরপর মুইনের চোখ থেকে রিডিং চশমাটা টেনে খুলল ইনশিরা। ওটাও পাশে রেখে আরেকটু ঘনিষ্ঠ হলো মুইনের।
কাপা হাতে মুইনের শক্ত হাত দুটো টেনে নিজের লতানো কোমরে রাখল। মুইন চেয়ে চেয়ে দেখল এক প্রকার ঠক ঠক করে কাঁপছে ইনশিরা। ইনশিরা আরেকটু এগিয়ে যায়, দুজনের মাঝে তখন ইঞ্চিখানেক দূরত্ব। ওর কাঁপতে থাকা হাতেই মুইনের গাল আগলে ধরল ইনশিরা, ঠিক তখনই মুইন ওর হাত দুটো আসলেই এটা সবকিছুর সমাধান হতে পারে বলতে বলতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ইনশিরার ভেতর থেকে। মুহূর্তেই ভীষণ রাগ ধরে গেল মুইনের, ধৈর্যচ্যুতি হয়ে আজ ভদ্রলোক মুইন একটা কাণ্ড করে বসল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে একটা কাচের বক্স পেয়ে এক ঝটকায় সেটা ফেলে দিল মেঝেতে, চুরমার হয়ে ভেঙে গেল তা। ইনশিরা চমকায়, ভীত চোখে তাকিয়ে থাকে মুইনের দিকে। মুইন দেয়ালে একটা সজোরে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল, তুমি এই সম্পর্কটাকে বারবার একটা পয়েন্টে এনে ব্যাখ্যা কেন করছো স্টুপিড গার্ল? হোয়াই ইউ থিঙ্ক ফর মেন ম্যারেজ ইজ অল অ্যাবাউট শারীরিক সম্পর্ক এবং তোমার মাথা ভর্তি ঠাসা বিয়েতে ফালতু অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারগুলো, সেগুলো? আনসার মি। ইনশিরা তাকিয়ে আছে শুধু। মুইন বড্ড অশান্ত হলো, বড্ড বেশি অশান্ত হলো। ইনশিরার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে একেবারে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো, ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে উঠল, কেন টানছো কাছে? সময় নেওয়া হয়ে গিয়েছে। সহজ হয়ে গিয়েছো আমার সাথে তুমি। ইনশিরার বুকের হাঁপড় ওঠানামা করছে, কিছু বলতে পারছে না সে। মুইন তাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। মুইন আশেপাশে তাকিয়ে একটা ফুলদানিতে সজোরে লাথি মেরে বলে, হ্যাঁ, আমার বউ তো আমার সাথে বেশ সহজ হয়েছে। এতটাই সহজ হয়েছে যে তাকে একটা লোক গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বিরক্ত করছে, সেটা সে আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। এবং আজ ধেই ধেই করে তার সাথে বোঝাপড়া করতে গেল উইদাউট এনি প্রোটেকশন। আরে আমাকে জানিয়েছে তো। জানিয়েছে। জানিয়ে আমাকে ধন্য করেছে। তার এই সম্পর্কে এক বালতি অবদান রাখা শেষ আমাকে মেসেজে জানিয়ে। একটা কথা তো সত্যি, আপনি সাচ্চা মানুষ, কোনো ভেজাল নেই। তবে আসুন, আপনাকে মাথায় তুলে নাচি। ইনশিরা আর কিছু বলে না, মুইন বলতে থাকে, বাবা মা ওভার রিয়াক্ট করছে। হ্যাঁ করছেই তো। মাকে অ্যাসিড ছুঁড়েছে তার ভাইপোর সাথে 6 বছরের রিলেশনে প্রতারিত হবার পরে, স্বেচ্ছায় বিয়ের পিঁড়িতে বসার পরে, যখন দুজন বৃদ্ধা বৃদ্ধ একটু স্বস্তি পেয়েছিল, তারপর একজন বাবা বাইরের লোক থেকে দেখে আবার তার মেয়ের নামে অপবাদ, এসব ছবি, মাথায় হয়তো কত কত ভাবনাও এসেছিল তার। তার মেয়ে হয়তো আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে তো বাবা মা ওভার রিয়াক্ট করবে না। নাকে সর্ষের তেল মেখে ঘুমাবে বাবা। আর মা, সে তো কাঁদবে না, সে নাচবে। বিয়ের দিনের পরে থেকে ঘটনাগুলো মনে করে দেখো, মা কতটা আত্মগ্লানিতে ভোগেন আমাদের বিয়ের সিচুয়েশনটা নিয়ে এখনো, তবুও মনের জোর খাটিয়ে তোমাকে, আমাকে কম সময় দিচ্ছে না। আজ যখন সাময়িক সময়ের জন্য মনে হলো সে ব্যর্থ হয়েছে, তখন তার আত্মগ্লানি মাথাচাড়া দিয়ে উঠবে না। কাঁদবে না মা। মা কখনো তোমাকে বোঝেনি। তুমি বুঝতে দিয়েছ। মা যেটুকু বুঝেছে, তোমাকে ভুলই বুঝেছে, তুমি কখনো তার সাথে সহজ হয়েছ। বলো, বলো তো আমাকে। একটু থেমে মুইন দম নিয়ে বলে, তোমার সমস্যা আছে বলো, তোমার সাহায্য দরকার বলো। ইনশিরা অথচ আমি দেখছি তুমি হাতটা গুটিয়েই রেখেছ। আবারও দম নেয় মুইন, এবার কণ্ঠস্বর নরম করে বলে, আর এই বিয়ে, ইনশিরা তুমি বলো তুমি সময় চাও, তোমার একজনের সাহায্য দরকার এই বিয়ের ব্যাপারে, সাইক্রিয়াটিস্ট দেখাবে। অথচ ইনশিরা এই সম্পর্কটা এমনই কিছু যেটা অন্য কেউ কখনোই ফিল করিয়ে দিতে পারবে না তোমাকে, এটাকে শুধু তোমাকে, নিজের মতো করেই অনুভব করতে হবে। যেমনটা আমি করি। শেষের কথাটায় কিছু একটা মেশানো ছিল মুইনের। ইনশিরা মাথা তুলে তাকায় ওর দিকে। মুইন একটা লম্বা শ্বাস ফেলল, বলল, সাইক্রিয়াটিস্ট অবশ্যই দেখাবে তুমি। তবে বাবা মাকে বুঝতে, তাদের কাছে নিজেকে বোঝাতে। আমাদের সম্পর্কের মাঝে কোনো সাইক্রিয়াটিস্ট ঢুকবে না। যখন বিনা সংকোচে, বিনা দ্বিধায়, কোনো রকম লুকোছাপা, কোনো রকম বাধ্যতা, কোনো রকম পিছুটান, কোনো রকম ঠক ঠক করে কাঁপতে থাকা হাত ছাড়া তোমার ইচ্ছে হবে আমাকে কাছে টানতে, আমি আগ্রহ নিয়ে সাড়া দেব। তার আগে না স্বামী হিসেবে আমি আমার আত্মসম্মানে আঘাত লাগাতে চাইছি, না তো তোমাকে অপরাধবোধে ভোগাতে চাইছি। যেখানে আমাদের দুজনের কোনো দোষ নেই, শুধু কিছু পরিস্থিতি দায়ী, কিছু বাজে, বিদ্ভুটে পরিস্থিতি।
মুইন এবার কাছে টানল ইনশিরাকে। ইনশিরাহ বিমূঢ় চেয়ে আছে লোকটার দিকে। ওকে পাজাকোলা করে কোলে তুলল মুইন। ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে গিয়ে শুইয়ে দিল ইনশিরাকে। কণ্ঠে ভীষণ কোমলতা ঢেলে মুইন বলল, এবার আমি একটা অভিযোগ করি এই অ্যারেঞ্জ ম্যারেজের তুমি বউটাকে নিয়ে। নিষ্পলক দেখছে ওকে ইনশিরাহ। মুইন বলে, তুমিও সবাইকে যেটুকু বোঝো তার চেয়েও বেশি ভুল বোঝো। অথচ বাবা, মা বা আমি তোমার অনুভূতি খুব সহজভাবে সামলাতে চাই। কপালে প্রগাঢ় একটা চুমু খেলো মুইন। নিজে শান্ত হলো, ভীষণ শান্ত হয়ে এবার বলল, এই অ্যারেঞ্জ ম্যারেজে সবকিছুর সমঝোতা হোক, তবে কখনো যেন আমার ফোনে আর মেসেজ না আসে, আমি অমুকের সাথে অমুক রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছি, আমার একটু বোঝাপড়া দরকার, আপনি দুশ্চিন্তা করবেন না ব্লা ব্লা ব্লা। বাচ্চা মানুষ আপনি। বাচ্চামো বলে মাফ করে দিয়েছি এইবার। আর একটি বারের জন্য এই ঘটনা বা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আর মাফ হবে না, শাস্তি হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, যত ইচ্ছে সময় নাও, শুধু এখানে মুইনের আওতায় থেকেই নিজের সাথে লড়ো। আমাকে বুঝিও তুমি লড়ছো, তাতেই হবে। কখনো সখনো সাহায্যও করব, ট্রাস্ট মি। ইনশিরাহ যে মুখে তালা লাগিয়েছে, সেই তালা খুলছেই না। মুইন ওর অবস্থা দেখে হাসল সামান্য। কেমন ছোট বাচ্চাদের মতো সিটিয়ে গিয়েছে ভয়ে। মুইন উঠে দাঁড়ায়, বলে, ধমকা ধমকি বেশি করে ফেলেছি। এটাও একটা সমস্যা, অ্যারেঞ্জ ম্যারেজে হাজবেন্ড ভীষণ ধমকায়, লাভ ম্যারেজ হলে স্টুপিড বউটাকে মাথায় নিয়ে নাচানাচি করতাম আজ। ফোনটা এগিয়ে দেয় ইনশিরার কাছে মুইন। বলে, ধরো, বাবা মায়ের সাথে কথা বলো। এমন ভাবে বলো, অধিকার খাটিয়ে বলো, কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলো যেন বাবার রাগটা পড়ে যায়। একটু একটু ছড়াতে হয় নিজেকে একটা সম্পর্কে। ইনশিরাহ, তুমি কচ্ছপের একটা খোলস পরে আছো। এই খোলসটা তোমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও পুরোপুরি নিজেকে মেলতে দেবে না। ইনশিরাহ হাত বাড়িয়ে চুপচাপ ফোনটা নিল। তখন রাত 11টা প্রায়। শামিন কলটা রিসিভ করতেই ইনশিরাহ প্রথমে কোমল স্বরে ডাকল, পাপা। পরপর মুইনের দিকে তাকিয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, বাড়িতে পৌঁছেছো পাপা। শামিন কানে ফোন চেপে বিছানায় বসে একটা লম্বা শ্বাস ফেলে বলে, হ্যাঁ। খেয়েছো তোমরা? দুচোখ বন্ধ করে ইনশিরাহ শ্বাস নেয়, বলে, হ্যাঁ। মাম্মা কোথায়? ঘুমাচ্ছে। কথা বলবো। শরীরটা যে ভালো নেই। কাল সকালে কথা বলিয়ে দিই। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, তারপর ধীরে ধীরে ইনশিরাহ বলে ওঠে, আম ট্রাইং পাপা, ট্রুলি, ফাইটিং উইথ মাই ওডস। কোনো দায় তোমার নেই, নিতে হবে না। শামিন দুচোখ বন্ধ করে, চোখ ভিজে উঠছে তার, বেশ নম্রস্বরে বলল, কাল ডক্টর নির্ঝর নাসিরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবো। যাবে তুমি আমার সাথে? চুপচাপ এক বাক্যে ইনশিরাহ বলে, হু, প্লিজ। সে রাতটাতে ইনশিরাহ ঘুমিয়ে পড়েছে দ্রুত। মুইনও ঘুমিয়ে গিয়েছে খানিক পরেই। সকাল সকাল আজ ইনশিরাহ উঠেছে মুইনের ঘুম ভাঙারও আগে। উঠে সেই কটেজের লোক খুলে ঝুমঝুমির মাকে ঘরে ঢুকিয়েছে। মুইন আজ অনেকটা দিন পরে উঠে জগিংয়ে গিয়েছে। ইনশিরাহ যায়নি। সে ঝুমঝুমির মায়ের সাথে হাতে হাতে গুছিয়েছে অগোছালো ঘরটা। সবকিছু গুছিয়ে ঝুমঝুমির মা চলে যাওয়ার আগে ইনশিরাহ বলল, ঝুমঝুমির মা, আমাকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়ে যাবে। আমি নিজে থেকে সুন্দর করে পরতে পারি না। ভীষণ অবাক হয়ে ঝুমঝুমির মা একটা টকটকে লাল ইক্কত শাড়ি ইনশিরাহকে পরিয়ে দিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে ইনশিরাহ তারপর বিড়বিড় করে মুইনকে উদ্দেশ্য করে বলে, আমার ঠেকা পড়েনি আর আপনাকে কাছে টানতে। আপনি নিজেই টানবেন, আমি না। আমার ঠেকা পড়েনি। 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 ঠেকা আপনারই পড়বে ফরাজির বাচ্চা। শাড়িটা অগোছালো করে, পেটটা সামান্য উন্মুক্ত করে ইনশিরাহ। অপেক্ষা করতে থাকে মুইনের। জগিং শেষে মুইন কটেজে ফিরল, ইনশিরাহকে দেখল স্বাভাবিক দৃষ্টিতে। খেতে খেতে মিঠির ব্যাপারে কিছু কথাও বলল মুইন, অথচ ইনশিরাহ উসখুস করছে। মুইন যেন তাকে নোটিস করে ঠিকঠাক ভাবে। মুইন তো নোটিস করেছে, তবে বউকে কাছে না টানার মতো ধৈর্য সে রেখেছে। খেয়ে দেয়ে ঘরের জন্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে মুইন রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে ইনশিরাহ ফুঁসছে। একা একা বলছে, কত বড় ধুরন্ধর লোক। আমাকে ইগনোর করে। কি সাহস! ইনশিরাহকে ইগনোর করে। ওনার এক জনমের ভাগ্য এত সুন্দর বউ পেয়েছে।
সিডিউসড হবে না, ওনার ঘাড় হবে সিডিউসড, হবেই। বুক থেকে আঁচল কিছুটা নামিয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ইনশিরা বোঝার চেষ্টা করে তাকে কিভাবে নিগুড় আবেদনময় লাগবে। নিজের পাগলামি দেখে নিজেই কিছুক্ষণ হাসে। তারপর ফোনটা তুলে মাকে কল করে। আলো শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল, তবে মানসিকভাবে স্বাভাবিক। মেয়ের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনশিরা মুইনের কথা অনুযায়ী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, এই মাম্মা, তুমি তো ঘোড়ার ডিম। পাপা তোমার কি দেখে প্রেমে পড়েছিল? আলো ভীষণ অবাক। হতভম্ব ভাব কাটিয়ে আস্তে ধীরে বলল, রূপ সৌন্দর্যের দিকে গেলে উনি আমার চুল দেখে প্রেমে পড়েছিল শুনেছি। আর স্বভাব, ওটা আমি আজও বুঝিনি কেন উনি আমার জন্য পাগল হয়েছিল। কেন? কারণ আমিও ঘোড়ার ডিম, আমিও চাচ্ছি ওকে আকৃষ্ট করতে, একেবারে পাপা যেমন তুমি বলতে অজ্ঞান। বুঝেছো তুমি? একটা হেলদি ফ্যামিলি চাচ্ছি আমি। আলো চুপ করে মেয়ের কথা শুনে ইনশিরাহ বলে, এই তুমি মেজো মাকে ফোনটা দাও তো। ঋতু এলো, ইনশিরাহ বলতে লাগলো, মেজমা, মিউ মিউ বউ কি করে হয় গো? কিছুদিন মিউ মিউ বউ হয়ে দেখবো, এমনিতে নিজের স্বভাব থেকে তো আমি বেরোবো না। কিছুদিন ভং ধরে থেকে দেখবো কেমন স্বভাব থাকলে একটা সম্পর্ক সতেজ বেশি থাকে। একটা গবেষণা করতে চাচ্ছি আমি। তার আগে বলো খাসির রেজালা কি করে তৈরি করে, তোমার পার্সোনাল রেসিপিটা দাও। ঋতু তার পার্সোনাল রেসিপিটা দিল। ঝুমঝুমির মা দুপুরে ছুটি নিয়েছে, ইনশিরাহ ঝুমঝুমির মা আসার অপেক্ষা করল না, নিজেই রাঁধতে চলে গেল, ভয়ে ভয়ে চুলা অন করল। পাশে মিঠি মিউ মিউ করছিল, ওর জন্য দুধ জাল দিতে বসিয়ে দিল। এদিকে রেসিপি অনুযায়ী কিছুই পারছিল না সে, পরিমাণে ভুল ভালো দিয়ে মেজাজ খারাপ করে হাতা খুন্তি ছোড়াছুড়ি করে ঘরে গিয়ে বসল। বসে চুল টানতে লাগলো নিজের। ক্লান্ত লাগছে খুব, বিছানায় শুয়ে পড়ল ওভাবেই। খানিক বাদে তন্দ্রার মতো এসে গেল তার। ইহান তখন পার্টি অফিসে তালা লাগিয়ে বেরোচ্ছিল, তার ভীষণ তাড়া ছিল, শামিন হঠাৎ অফিসে যেতে বলেছে একটা কাজে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে যখন নামছিল ইহান, নাহিদ এলো ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, কাপা কাপা গলায় বলল, ভাই, ভাই ইসি। ইহান তাকিয়ে আছে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে, অন্তর্মুখে না বলে লাইভটা দেখালো। ততক্ষণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সুপারের কটেজ। সেটার লাইভ চলছে লোকাল নিউজ পোর্টালগুলোতে। মুইন ফরাজি অফিসে ছিলেন, নতুন অফিসারদের সাথে মিটিং ছিল তার। খবরটা বড্ড দেরিতে পায় মুইন। কনস্টেবল এলো এই ভয়ঙ্কর কথাটা আহাজারি করে বলল, স্যার আপনার কটেজ পড়ছে। ইনশিরার পছন্দের কিছু প্ল্যান্টস ছিল, সেগুলো ওর সাথে দিয়ে দেওয়া হয়নি। ইসির ঘরেই পড়ে আছে সেসব, অযত্নে কিছুটা। ঋতু সকালের ফাঁকা সময়টিতে এসে সেগুলোর পরিচর্যা করল আজ। পরি চেম্বারে, আলো নিজের ঘরে শুয়ে আছে। তারও সময় কাটছে না, এই ফাঁকা বাড়িতে ভীষণভাবে একজন পুত্রবধূর অভাব বোধ করছে সে। ফোন বেজে উঠল হঠাৎ, শাড়ির আঁচলে হাত মুছে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইহানের কণ্ঠস্বর শোনা গেল। ঠিকভাবে কথা বলতে পারছিল না ছেলেটা, পারছিলই না। যতটুকু বলতে পারল, মাম্মা, প্লিজ বড়মাকে কিছুক্ষণ সামলে রেখো। কটেজের কেয়ারটেকার ছিল না ওই সময়টিতে, পুরো এরিয়াটা অফিসারদের আবাসিক এরিয়া। ডিউটি টাইমে বিস্তৃত এই এরিয়া জুড়ে বিরাজ করছিল পিনপতন নীরবতা। কোথাও একটা পাতা পড়ার শব্দ হচ্ছিল না। আশেপাশে কোথাও একজন পথচারী ছিল না, যেহেতু সংরক্ষিত এরিয়া। অদূরে অফিসার্স মেসের তিনতলা থেকে একজন অফ ডিউটি কনস্টেবলের চোখে পড়েছে আগুনের ঝলকানি। কটেজের ফাঁকফোকর থেকে ঠিকরে বেরিয়েছিল কালো ধোঁয়া, পোড়া গন্ধে গুমোট হয়ে উঠেছিল কাঠফাটা দুপুর। অফ ডিউটি অফিসারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, ফায়ার স্টেশন থেকে ফায়ার ডিফেন্স অফিসার আসার মধ্যবর্তী সময়টিতে আরেকটি দুর্ঘটনা ঘটে যায় সেখানে। কটেজের বৈদ্যুতিক তার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশেও। ইয়ার্ডে ফায়ার ডিফেন্স অফিসারদের গাড়ি, তাদের লটবহর, অগ্নি নির্বাপক সরঞ্জাম স্তূপ হয়ে আছে। সর্বোচ্চ চেষ্টা চলছিল এ বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনার। আশেপাশে চলে এসেছে কিছু লোকাল ব্লগার, যারা ব্যস্ত লাইভ করা নিয়ে। বাতাসে পোড়া পোড়া গন্ধ, পানি ছিটিয়ে যা ছাপিয়ে রাখা যায়নি। কার্যালয় থেকে কটেজের দূরত্বটুকু মুইন ফরাজি অনুভূতি শূন্য হয়ে ভেদ করেছে। সে কি ছুটেছে? সে কি আদৌ ছিল? সে কি
মুইন বুঝতে পারছে না। একটা মুখ, একটা পানপাতার মতো মুখ, তার প্রতি বিতৃষ্ণা, তার প্রতি জড়ো হওয়া টান, এই অনুভূতি মুইনকে শেষ করে দিল অতটুকু রাস্তা। মেয়েটা কেউ ছিল, মেয়েটা সব ছিল, মুইনের জীবনের প্রথম কেউ। মুইনের জীবনের একমাত্র কেউ। ইয়ার্ডে পা রাখল মুইন, শরীরটা ছেড়ে দিচ্ছে তার, শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখল মুইন, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছুটল সে, ওকে আটকে দিল হতভম্ব ফায়ার ডিফেন্স অফিসাররা। ধরে ফেলল জাদ্রেল অফিসারকে। মুইন কি করল? বাচ্চা হয়ে গেল মুইন একটা। অনেক শখের একটা খেলনা হারিয়ে বাচ্চারা যেমন করে, ঠিক তেমন করল বুঝদার, সংযমী লোকটা। নখ বসালো এক অফিসারের হাতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়, ধস্তাধস্তির দৃশ্যটি ছিল করুণ। মুইন চেঁচিয়ে উঠল, নিজের প্রাণটুকু হাতে নিয়ে মুইন চেঁচিয়ে উঠল, আমার বউ, আমার বউ। ওর অনুভূতিকে বিধ্বস্ত করতে আগুনের ঝলকানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছিল। মুইন পারছে না লোকগুলোর সাথে, কাকে কাকে দেখছিল যেন, কারা যেন বলছিল, স্যার, স্যার ম্যাম ঠিক আছে, আপনি সরে যান। মুইন শুনছিল না, চোখের সামনে ভাসছিল এক রত্তি মেয়ে, খুব অদ্ভুতভাবে মুইনকে ঘায়েল করেছে। আজ সকালে দেখেছিল মেয়েটিকে, শ্যামবর্ণের মুখটাকে, কটেজ থেকে বেরিয়ে আসার সময় বলেছিল, আজ একটু বাড়ি তাড়াতাড়ি ফিরবেন মুইন, মাম্মাকে একটু দেখে আসব। নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থেকে সে দেখতে পারছিল না, উন্মাদের ন্যায় ধস্তাধস্তি চলমান। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই নৃশংস পরিস্থিতি টেনে হিচড়ে নিয়ে আসলো সেই মেয়েটির জন্মদাতাকে। এসে মুখ থুবড়ে পড়ল যেন ষাট ছুঁই ছুঁই লোকটা, কিছুই হয়নি, এই মেয়ের কিছুই হয়নি। কেউ যেন বলেছিল তাকে, সে শুধু সেই অদৃশ্য কণ্ঠস্বরের জবাবে বলল, আমার আম্মা কোথায়? আমার আম্মাকে তোমরা বের করতে না পারলে, আমাকে ছাড়ো, আমি গিয়ে নিয়ে আসি আমার আম্মাকে। মূর্ছা যেতে চাইলে বলিষ্ঠ হাতে আগলে রেখেছিল ইহান, কিন্তু তারও দুর্বল শরীরটা যে এসব সামলানোর মতো পরিস্থিতিতে ছিল না। বোনের মুখ, বোনের কথা, দাদার ডাকটা, সবকিছু তার গলা চেপে ধরেছে। ছুটে ছুটে নিজের সবটুকু ধৈর্য ফেলে রেখে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বোনের জন্য। সামর্থ্য ছিল ইহান তাজওয়ারের, তবে 6 জন ফায়ার ডিফেন্স অফিসারের কাছে তার শক্তি ছিল নস্যি। ইলহাম মির্জা, ইসমাম মির্জা, ইনশিরার আদরের মেজ বাবা, ছোট বাবা। ওই ফায়ার ডিফেন্স অফিসাররা হিমশিম খাচ্ছে এই উন্মাদ লোকগুলোকে সামলাতে। এতজন পুরুষ লোক, বাচ্চাদের মতো করছে। একেবারে বাচ্চাদের মতো করছে। ওরা নিজের কাজ করছিল, একটা টিমেই পুরুষদের ব্যারিকেড দিয়ে ধরে রাখল। আশেপাশে লোকের ভিড়। লোকাল 2 জন সাংবাদিক, যারা এসপি অফিসে ছিল। ওদের উপস্থিতি ছিল। আগুন নিভবে কি? মেইন দরজা ভেঙে পড়ে যেতেই শামীম বিকট চিৎকার দিয়ে ছুটল সেদিকে, ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দৃশ্যমান। লোকটা ঝাঁপ দিল বোকার মতো, ইহান ধরল, ইলহাম, ইসমাম ধরল, কে কাকে ধরবে? সবাই পারলে লাফ দিল, ওই ইনশিরা, ওই বাড়ির বড় মেয়েটা, সবার আদরের, শখের 3 ভাইয়ের প্রথম কন্যা সন্তান, যারা ছোট ছোট লাল চুড়ি, ক্লিপ, লাল ফ্রক কিনে ভরিয়ে ফেলত ঘরটা, অপচয় করত। ভীষণ অপচয় করত নিজেদের প্রথম কন্যার জন্য। স্বামীনের বৃদ্ধ শরীরের শক্তির কাছে পারছিল না যেন ওরা, মুখ থেকে কিছু বলছিল না লোকটা, শুধু পাগলামি করছিল। ওকে নিয়ে ওই 3 জন ব্যস্ত থাকায় এদিকে দেখেনি, খেয়াল করে, ইহান বড়বাবাকে পিছিয়ে এনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মুইনের পাগলামি। ইহান কি করবে? শেষটায় ধাক্কা মারল ওকে। ফায়ার ডিফেন্সাররা এসে ঠেলতে ঠেলতে ওদের বের করল। ইহান টানছিল মুইনকে, মুইন বিড়বিড় করে বলছিল, ইহানও আমার সাথে সংসার করতে চেয়েছে। ওর চোখে আমি আমার জন্য টান দেখেছি। গোটা এরিয়ার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে রাখা, সাথে এলার্ট জারি। অনুসন্ধানী টিম নিজেদের সেফটি ড্রেস পরে আগুনের থিতু হওয়ার অপেক্ষায়। আর মাঠের মধ্যভাগে কিছু নিস্তেজ প্রাণ, একটা নারকীয় দুপুর, একটা একটা আর্তনাদ। কম পড়ে গিয়েছিল এসবও, ঠিক তখনই আলো এলো। ছুটতে ছুটতে এলো, ওর ডান কাঁধে আঁচলটা ছিল না, চুলগুলো খোপাতেও ছিল না, কোথায় এত জোর পেল কে জানে। ওকে থামাতে পারল না ঋতু, পরি, যারা নিজেরাও থামতে পারেনি। ভদ্রমহিলা এসে না কাউকে দেখল না, না ওকে দেখার সময় পেয়েছে কেউ। ঢুকে গেল আগুনের মধ্যে, পুরল শাড়ির আঁচল,
গায়ে লাগলো ছ্যাঁকা, ভদ্রমহিলার চুল পুড়ল, ভাগ্যিস সেখানে দুজন অফিসার ছিল। মা সম্বোধনে ওকে ঝাপটে ধরে ফিরিয়ে আনলো। আলো শুধু চেঁচিয়ে বলতে পেরেছিল, আল্লাহ আমার মৃত্যু অন্যভাবে দিন, এভাবে নয়। এভাবে নয়। বাচ্চাটার বয়স 12-র কাছাকাছি। তার বেড়ালটার নাম পপাস। ইনশিরা শুনেই হেসে ফেলল, বিড়ালের এমন পোপাস নাম সে শোনেনি। যাক গে, ভালোবাসার জিনিসকে ভালোবেসে যা ডেকে পারা যায়। এই পোপাসের মালিকের নাম ইনশিরা আন্দাজ করে নিল, ভীষণ মোটাতাজা বাচ্চাটা, পোপাসের মালিকের নাম সম্ভবত টপাস। পোপাস স্বভাবে সম্ভবত একটু লুচু প্রকৃতির। প্রথম প্রথম বেড়ালটাকে ভালোই লেগেছিল ইনশিরার, এবার বিরক্তি ধরে গেল। মিঠির গা ঘেঁষে, মিঠিকে বিরক্ত করছিল সে। এমন অদ্ভুত বিড়াল ইনশিরা দেখেনি এর আগে। মিঠি এখনো হিটে আসেনি, তাই যার তার সাথে মিটিংয়ে দেওয়ার ব্যাপারে ইনশিরা সবসময় সতর্ক থাকে। এই বিড়ালের মতিগতি ভালো নয়, মিঠিকে সিডিউস করার চেষ্টা চালাচ্ছে। ইনশিরার ভীষণ বিরক্ত হয়ে পোপাসের মালিক টপাসকে বলল, তোমার পোপাসকে একটু সামলাবে। আমার মিঠি না এসব পছন্দ করে না। পোপাসের মালিক টপাস মুখ কালো করে তার লুচু বেড়ালকে সামলে নিল। রিসিপশনিস্ট তখন বেল টিপে বলল, পেশেন্টের নাম মিঠি, মা ইনশিরাহ বিনতে সামিন। আপনাদের স্যার ডাকছেন। আজ মিঠির একটা ভ্যাকসিন নেওয়ার ছিল, যার কথা ইনশিরাহ বলেই গিয়েছিল। তখন ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে ফোন যায় তার কাছে। ভ্যাকসিনটা স্টক আউট হতে চলেছে, এরপর 7 দিন লেট হবে। তাড়াহুড়ো করে ইনশিরাহ মিঠিকে নিয়ে বেরিয়ে পড়েছিল। অথচ এখানে এসে কত দেরি করে ফেলল, এখনো ইঞ্জেকশনটা দিতে পারল না। হাতে ফোনটা নেই, সেটা ভুল করে ফেলে রেখে এসেছে বাড়িতে। ইনশিরাহ ডক্টরের মাথার দিকে তাকিয়ে থাকবে নাকি তার কথা শুনবে বুঝতে পারছিল না। ডক্টরের ডাক মাথা চকচক করছিল। মিঠিকে ইঞ্জেকশনটা দিয়ে ওকে ডক্টর চেক করে বলল, মিঠি হিটে এসেছে, ওকে মিটিংয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশিরাহ চিন্তিত হয়ে বলল, কিন্তু যার তার সাথে এভাবে মিঠি। ডক্টর যেন খিকখিক করে হেসে উঠল, বলল, মনে হচ্ছে আপনার মেয়ের রিলেশন আছে, আর আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইছি ওর, আর ও যার তার সাথে বিয়ে করতে চাইছে না। ইনশিরাহ লজ্জা পেল ডক্টরের কথায়। হাসল সামান্য। ডক্টর বলল, ওকে আগামী সানডে নিয়ে আসবেন। আমরাই ব্যবস্থা করে দেব। চিন্তা নেই, আপনার মেয়ের উপযুক্ত জামাই দেওয়ার চেষ্টা করব। মিঠিকে নিয়ে হসপিটাল থেকে বেরোয় ইনশিরাহ। বেশ দেরি হয়ে গিয়েছে ওর, বাড়ি ফিরতে হবে। মুইনকে একটু ইনফর্মও করেনি, একবার ভাবলো কলিং বুথ থেকে একটা কল করে নেবে, পরে আর থামল না। ইকে বুক করে তাড়াহুড়ো করে বসল সে। অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়ায় যখন ওর ক্যাব ঢুকলো তখন এই নীরব নিস্তব্ধ এরিয়ায় লোকের উপচে পড়া ভিড় দেখে ভীষণ আশ্চর্যান্বিত হয়ে পড়ল ইনশিরা। কি হয়েছে এখানে? শহরের সবথেকে নিরিবিলি এরিয়ায় এত ভিড় কেন? বাতাসে ভ্যাপসা গন্ধ, দূর থেকে ভেসে আসছে আহাজারির শব্দ। কটেজ এরিয়ার গেটের সামনে ক্যাব থামিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল ইনশিরা, স্তব্ধ হয়ে গিয়েছে পুরো মেয়েটা। ভিড় গলিয়ে সামনেটা কিছু দেখা যাচ্ছিল না, শুধু দেখতে পেল ধোঁয়া উঠছে। দেখতে পেল মানুষের আতঙ্কিত মুখ। কি হয়েছে এখানে? সে না থাকাতে কি হয়েছে? কিছু পুড়েছে। কটেজ পুড়েছে। আর মুইন? মুইন কোথায়? মুইন এসেছিল নাকি? উনি কি ভেতরে? অস্থির হলো মন, ভীষণ যন্ত্রণা হচ্ছে মনে। ছুটতে ছুটতে গেল ইনশিরা, পাগলের মতো, লোকজন ঠেলে ধাক্কা দিয়ে সবাইকে অবাক করে, হতবাক করে ছুটতে ছুটতে কটেজের মাঠে গিয়ে স্থির হলো পা। আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে, অনুসন্ধানী টিম ভেতরে পায়নি কোনো মানব শরীর, একটু আশা, একটু আতঙ্কে পাগলপ্রায় ইনশিরাহ নামের অগোছালো একটি মেয়ের মানুষগুলো। ইনশিরাহ বিধ্বস্ত হলো দৃশ্যটা দেখে। পুরো ঘটনাটা তার ব্রেইনে প্রসেস হতে বেশি সময় নিল না। শরীরটা কাঁপুনি দিয়ে উঠল নারকীয় দৃশ্যটা দেখে। আলো মৃত মানুষের মতন পড়ে আছে মাঠে। যারা আছে, সবাই মৃতই। ইনশিরাহ পাগলের মতো ছুটে গিয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এই কণ্ঠস্বরটা ওই মানুষগুলোর নিভু নিভু প্রাণটাকে সজাগ করল। ইনা ছিল প্রীতমের বুকে, আপুর অতি নিকটে ছিল সে। মরা মাছের মতো দৃষ্টি দিয়ে আপুকে দেখল, কেন জানি এখন বলতে পারছে না কিছু।
ইনশিরা এগুলো উপস্থিত মানুষগুলোর মনোযোগ কেড়ে চূড়ান্ত হতবাক করে। সামনে এগিয়ে আবারও চেঁচালো, হচ্ছেটা কি? বলো হচ্ছেটা কি? মুইনকে যে দুজন ধরে রেখেছিল তারা ওকে ছাড়লো। মুইন ফরাজি ঘুরে তাকালো, ওর দৃষ্টিতে কিছুই ছিল না, সব অনুভূতি নিংড়ে নিয়েছে এই উত্তাপ। ও তাকিয়ে থাকলো ওর জীবনের একমাত্র অস্বস্তির দিকে। একে অপরকে জড়িয়ে ধরে রাখা সামিনার আলো ধীরে ধীরে মাথা তুলে মেয়েকে দেখলো, দেখতেই থাকলো। এখন কোন নড়চড় নেই তাদের। মৃত্যু যন্ত্রণা শেষ হলো বুঝতে পারছে, তবে বেরোতেই পারছে না। মিঠিকে কোল থেকে নামিয়ে ইনশিরা উন্মাদ হয়ে উঠল, ছুটে গিয়ে শুরুতে মাকে জড়িয়ে ধরল। দুগালে পাগলের মতো চুমু খেয়ে মায়ের হাত দুটো ইনশিরা নিজের গালে ছুঁয়ে ছুঁয়ে আকুল হয়ে বলল, ও মাম্মা দেখো এই তোমার মেয়ে। তুমি কেঁদো না। গিয়ে পাপাকে ধরে পাপার দুগালে পাগলের মতো চুমু খেয়ে পাপার হাত নিজের দুগালে ছুঁয়ে ছুঁয়ে বলছে, ও পাপা দেখো, এই তোমার আম্মা। দেখো, কিছু হয়নি আমার। ওরা কিছু বলছেই না। ইনশিরার অনেক তাড়া উঠে ইহানকে ধরল, ভাইয়ের হাত গালে ছুঁয়ে বলল, দেখো দাদান আমার কিছু হয়নি। ছোট বাবা মেজো বাবার হাত গালে ছোঁয়ায়, ওদের চুমু খেয়ে বলে, দেখো না আমি বড় আম্মা তোমাদের। ঋতু আর পরীকে ঝাপটে ধরে হাহাকার করে উঠল মেয়েটা, আরে তোমরা দেখো আমার কিছুই হয়নি। ওকে তখন ছো মেরে লুফে নিল ইনা। আপুকে চুমু দিতে দিতে বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়েছে ইনু। ইনশিরা ধমকাতে চায় কিন্তু কেঁদে ফেলে। মাম্মা পাপা দাদান মেজো বাবা ছোট বাবা মেজো মা ছোট মা সবাই নিষ্প্রাণ পুতুলের মতো ওকে দেখছে। ইনশিরা চোখ মুছে ইনুকে সরিয়ে দিয়ে অসহায়ের মতো আশেপাশে তাকায়, তৎক্ষণাৎ ঠিক কিছুটা দূরেই বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকা ইউনিফর্ম পরিহিত ফরাজির চোখে চোখ পড়ে তার। ইনশিরা ভাঙল, ইনশিরা ভেঙে গেল পুরোটা। যখন দূর থেকেও দেখল লোকটার চোখে পানি। ওই 5 ফুট 11 ইঞ্চির পুরুষের চোখ থেকে দরদর করে পানি ঝরছে। অথচ কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা উনি চোখের পানি আটকাতে পারল না কেন? আর কাউকে খেয়াল করল না, কারো দিকে মনোযোগ দেয়নি ইনশিরা। ধীর পায়ে এগিয়ে যায় সে। মুইন তাকিয়ে আছে, দেখছে তার বধূকে। ইনশিরা গিয়ে ওর সামনে দাঁড়ায়, ডাগর ডাগর দুটি চোখে রাজ্যের বিস্ময়। মুইন তখন একটা লম্বা শ্বাস ফেলে ধীরে ধীরে ইনশিরার এক হাত ধরে টেনে আরো কিছুটা সামনে আনে এবং ফরাজি বউকে পাজাগোলা করে তুলে নেয়। ইনশিরা নির্নিমেষ দেখছে ফরাজিকে। মুইন ওকে আড়াআড়ি কোলে তুলে নিজে হাঁটু ভেঙ্গে বসে পড়ে মাঠে। বউকে কোলে নিয়ে বসে পড়ে। ইনশিরা তার বা হাতের তর্জনী দিয়ে মুইনের চোখের পানি ছোঁয়ে পরপর আকুল হয়ে বলে, এই আপনি কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আপনি আমার জন্য কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। আপনি ইনশিরার জন্য কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। ইনশিরা এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ইয়া আল্লাহ, কি বলল? আপনি একটা বাজে বউয়ের জন্য কাঁদছিলেন? মুইন হ্যাঁ বোধক মাথা নাড়ে। ইনশিরা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কেন কাঁদছিলেন? ভয়ে। অস্ফুটে জবাব দিল মুইন। হারিয়ে যাব বলে। কেন ভয় পেয়েছেন? বউকে ভালোবাসি বলে। ইনশিরা দু চোখ বন্ধ করে আবারও শ্বাস নিল, পরপর চোখ খুলে বলল, ভালোবাসেন? কেন ভালোবাসেন? তোমার স্বামী বলে। স্বামী হলেই মানুষ ভালোবাসে। হ্যাঁ বাসে। কেন বাসে? আমাদের পুরুষদের তো তাই করতে বলা হয়েছে। আরও একটা লম্বা শ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল মুইন। কি বলা হয়েছে? 3 কবুল বলে বিয়ে করা মেয়েটাকে ভালোবাসতে হবে। আর কোন অপশন নেই। বউ উল্টোপাল্টা হলেও ভালোবাসতে হবে। মুইন মাথা নেড়ে বলে, উল্টোপাল্টা বউকেও ভালোবাসতে হবে। ইনশিরা ছটফট করছে, দুহাতে মুইনের গলা জড়িয়ে ধরে বলে, আমি না স্থির হয়ে থাকতে পারছি না, আপনি আমাকে ঠিকভাবে কোলে বসিয়ে রাখুন, এই আপনার হাত কাঁপছে কেন? মুইন ওকে আরো শক্ত করে ধরল। ইনশিরা হাঁপাচ্ছে, আবারও মুইনের চোখের পানি ছুঁয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, এই সত্যি সত্যি বলুন না, আপনি এভাবে আমার জন্যই কাঁদছিলেন? মুইন মাথা নেড়ে বলে, 3 সত্যি। ইনশিরা কি করল হঠাৎ জোরসে কেঁদে উঠল, অম্বর কাঁপিয়ে মুইনের গলা জড়িয়ে রেখে বলছে, ইয়া আল্লাহ! কি বলে লোকটা নাকি আমার জন্য কাঁদছিল? তখন ফরাজি আর নিজেকে সামলাতে পারেনি, বউয়ের দু গালে চুমু খেতে লাগলো ভেজা দুটি চোখ বুজে।
যারা ক্যামেরা হাতে লাইভ করছিল তারা ওদের ভিডিও ধারণ করতে লাগলো। ইনশিরাহ কাঁদছে। মুইন চুমু খাচ্ছে পাগলের মতো ওর দুগালে। শ্বশুর, শাশুড়ি, লোকজন, কারো কথা ফরাজির মাথায় নেই। ইনশিরাহ ফোপাচ্ছে। ফোপানি বন্ধ করে আবার জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইনশিরাহ আলোর দিকে তাকায়, চেঁচিয়ে বলে, মাম্মা শুনেছ? এই লোকটা নাকি আমার জন্যই কাঁদছিল। আলো বুকে হাত রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইনশিরা হাউমাউ করে কেঁদে দিয়ে এবার শামিনের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও পাপা দেখলে ইরফানের কথা ফলে গেল, আমি তোমার জামাইকে কাঁদিয়ে ছাড়লাম পাপা। মুইন শুধু চুমু খাচ্ছিল। ইনশিরাহ কেঁদে বলে, থামুন, থামুন। আর কত দেবেন? যতক্ষণ পর্যন্ত তোমার অ্যারেঞ্জ ম্যারেজো ফোবিয়া না কাটে ততক্ষণ পর্যন্ত। আকুল হয়ে বলে মুইন। ইনশিরাহ কাঁদছে, শক্ত করে জড়িয়ে ধরে মুইনের গলা। আবারও চেঁচিয়ে বলে, মাম্মা পাপা দেখো এই লোকটা আমার জন্য কাঁদছে, আমার জন্যই কাঁদছে, এই লোকটাকে আমি কাঁদিয়ে ছেড়েছি পাপা। এই লোকটাকে কাঁদিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে মাম্মা। ভীষণ আনন্দ হচ্ছে। আমার এত কেন আনন্দ হচ্ছে এই লোকের চোখে পানি দেখে মাম্মা পাপা। একটা একটা করে একটু একটু করে একটা পরিবারের জন্য গোছানো, কেনা, সাজানো আসবাবপত্রগুলি, মুইন ফরাজির সংসার, একটা আদুরে সংসার, একটা স্বপ্নমাখা সংসার পুড়ে কয়লা হয়ে গিয়েছে। শেষ বিকেলের আলোয় সেই বিধ্বস্ত কটেজটাকে একটা ভুতুড়ে বাংলোর মতোই লাগছে। আগুনের উত্তাপ এখনো কমেনি। বাতাসে ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে এখনো। ফায়ার ডিফেন্স অফিসাররা তাদের লটবহর গুছিয়ে নিয়ে চলে যায় আসরবাদ। আজান হলো, ধীরে ধীরে লোকসমাগম কমল, এবং ধীরে ধীরে ওই নিরিবিলি এরিয়াটা তার আগের নিস্তব্ধতা ধারণ করল। শান্তিনীর, মির্জাদের নিবাসে ছেয়ে আছে মলিনতা। বিধ্বস্ত মানুষগুলো চুপচাপ বসে আছে। ইনশিরাহ কাঁপছে, খুব কাঁপছে। এখনো যারপরনাই আতঙ্কিত লাগছে তাকে। আজ সে কিভাবে বাঁচল? কোন কপালের জোরে? তার তো পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথাই ছিল। কটেজে আগুন লাগার প্রাথমিক কারণ সিলিন্ডার ব্লাস্ট, পরে ইলেকট্রনিক ডিভাইস অ্যাফেক্টেড হয়ে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিক তদন্তে এগুলো জানা গিয়েছে। আইজিপি স্যার নিজে এসেছেন শান্তিনীরে, এসেছেন ডিসি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা এসে মুইন ইনশিরাহকে সমবেদনা জানিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। ইনশিরাহ সোফাতে বসা, তার পাশে দাঁড়িয়ে তাকে এক হাতে ধরে আছে মুইন। ইনশিরার পাশে তার পাপা বসে আছে। মেয়েটার কিছুক্ষণ আগে প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল। ঋতু মেয়ের ঘর্মাক্ত মুখটা আঁচলে মুছিয়ে দেয়। বিপরীত পাশের সোফায় গা এলিয়ে ছিল আলো। হাত পায়ে যেটুকু চোট পেয়েছে, পরি ড্রেসিং করিয়ে দিল সবার। বাড়ির পুরুষগুলো সবাই চোট পেয়েছে কোনো না কোনোভাবে। আছর পেরিয়ে মাগরিব হয়ে এলো যখন, ক্লান্ত শরীরটা নিয়ে আলো নড়েচড়ে বসল। মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? তুমি জানো? ধারণা আছে কিভাবে হতে পারে এটা? ইনশিরা এলোমেলো দৃষ্টি দিয়ে মায়ের দিকে তাকায়, পাপার দিকে তাকায়, মুইনের দিকে তাকায়। একটা ঢোক গিলে বলে, জানি না মাম্মা। আমি জানি না। আমি তো। একটু থামে ইনশিরা, পরপর কণ্ঠস্বর পাল্টে অস্থির হয়ে বলে, মাম্মা, চুলা অন করা ছিল। আমি নেভাতে ভুলে গিয়েছিলাম। কিন্তু, কিন্তু, আমতা আমতা করছে ইনশিরা। বাড়ির সবাই ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আলো একটা লম্বা শ্বাস ফেলে মেয়ের মুখের দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়েই থাকে, পরপর ঘুরে বাড়ির সবার দিকে তাকিয়ে রুগ্ন কণ্ঠে বলে, এই মেয়েকে যদি আমি এখন একটা চটকনা মারি এখন, আপনারা বলবেন আলো বাড়াবাড়ি করছে। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ায় আলো। ইনশিরাহ তোরাক করে লাফিয়ে উঠে বাবা আর স্বামীর পেছনে লুকায়। ক্লান্ত শরীরে সামিন ম্লান হাসে, মুইনও হাসে। কারো হাসিতে জোর নেই তবুও। শামিন বলল, আর বাড়াবাড়ি করো না আছিয়া। আলো তার বাড়াবাড়ি অব্যাহত রাখে, মেয়েকে টেনে এনে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, হাহাকার করে। আরেক দফা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সবাইকে। ঝাপসা চোখে ইনশিরাহ মাকে দেখে, দেখে মায়ের পুড়ে যাওয়া হাত পা, দেখে মায়ের পুড়ে যাওয়া অর্ধেক খানি চুল, যে চুল পাপার প্রিয়। মায়ের নরম গালে ইনশিরাহ হাত রেখে কেঁদে বলে, এবারও বাড়াবাড়ি করে দিলে মাম্মা। কপালে কপাল ঠেকায় মায়ের। বাড়ির পরিস্থিতি গুমোট। ইহান ইনশিরাহকে তাড়া দিয়ে বলে, মুইনকে নিয়ে ঘরে যা, এসব বন্ধ কর। সবার বিশ্রামের প্রয়োজন আছে তো।
প্রেরণা এসেছিল এ বাড়ির সবার যা অবস্থা, সেই কিছুক্ষণ থেকে এটা ওটা সাহায্য করেছে ঋতুকে। ঋতুর মেয়েটিকে পছন্দ, এই মেয়ের দু একটা আচরণ বাদে মেয়েটি একেবারে খাঁটি মেয়ে ঋতুর মনে হয়। এমন মেয়ে এই যুগে অন্তত বিরল। ইনা ফেরেনি সন্ধ্যায় প্রীতম প্রেরণার সাথে, কটা দিন থাকবে এখানে। সেহা আর শান্ত আসছে। বাড়িতে লোকসমাগম, কাছের দূরের স্বজন আসছে এত বড় বিপদের কথা শোনা মাত্র। অস্ট্রেলিয়া থেকে শামিনের ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ কল করেছে। শামিন ওর সাথে কথা বলে ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে এসে লিভিং রুমের সোফাতে ধপ করে বসে আলোকে ডাকে। আলো, ঋতু, পরি তিনজন আসে। কেমন দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে শামিন বলে, এই মেয়েটার নতুন সংসারটা এভাবে জ্বলে গেল। তোমরা একটু ছেলে মেয়ে দুটোকে দেখে শুনে রাখো। দুজনের সংসারটা জোড়াতালি দিয়ে গড়ে দেওয়া আমাদের দায়িত্ব এখন। দোতলা থেকে ত্রস্ত পায়ে নামছিল ইহান, বাড়ির বড়রা সবাই নিচতলায় ছিল। ওকে দেখে ইসমাম জানতে চাইল, কোথায় যাচ্ছিস? বড্ড তাড়াহুড়ো ছিল ইহানের, বলল, হৌপে। একটু ঝামেলা করছে ইরফান। ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ ছিল সাইমের। লোকাল ব্লগারদের ধারণ করা দৃশ্যটুকু বারবার পজ করে করে দেখছে সে। সাথে শুনছিল ব্যাকগ্রাউন্ডের ওই কথাগুলো, ভেবেছিলেন স্ত্রী হয়তো জীবিত নেই। শোকের মাতম চলছিল গোটা মির্জা পরিবারে, কিন্তু পরে স্ত্রীকে চোখের সামনে জীবিত দেখতে পেয়ে পুলিশ সুপারের পাগলামি। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। 1 ঘন্টায় ভিডিওটি কাঁদিয়ে ছেড়েছে ইন্টারনেট দুনিয়ার একাংশকে। সাইম দেখছিল নির্নিমেষ। মুইন ইনশিরাহকে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো চুমু খাচ্ছিল দুগালে। আর ইনশিরা চেঁচিয়ে কিছু একটা বলছিল, লোকটার গলা জড়িয়ে ধরে। আরও কিছুক্ষণ ভিডিওটা দেখল সাইম। হুট করে কি হলো, এক আছাড়ে ফোনটাকে ছুঁড়ে মারল সুইমিং পুলে। সাগর ভুইয়া অদূরে বসে দেখতে লাগলো ছেলের কাণ্ড। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে, মুইন শান্তিনীরে ইসির রুমে টান টান হয়ে শুয়ে আছে। গায়ের ইউনিফর্ম এখনো খোলেনি লোকটা, না খেয়েছে এক গ্লাস পানি। এতটা ক্লান্ত, এতটা উত্তেজিত নিজেকে কখনো লাগেনি মুইনের। ইনশিরা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মুইন মাথাটা সামান্য তুলে দেখল ওকে, দুজনের বিধ্বস্ত ক্লান্ত দৃষ্টি দুজনকে দেখল। ডান হাত তুলে মুইন কেমন জড়ানো গলায় ডাকে, এসো। ইনশিরা এগিয়ে যায়। ওই মুহূর্তটুকু মনের মধ্যে এখনো উত্তেজনা বজায় রেখেছে, বুকটা এখনো সেই ওই সময়ের মতন কাঁপছে লোকটাকে দেখে। মুইন হাত দিয়ে ইশারা করে গ্লাসটাকে সাইড টেবিলে রাখতে। গ্লাসটা রেখে ইনশিরা মলিন মুখে এগিয়ে গিয়ে বসল বিছানার একপাশে। মুইন ওকে দেখল চেয়ে চেয়ে, চোখের তৃষ্ণা মেটাচ্ছে যেন দেখে। একটা ছোটখাটো মুখ, একটা পানপাতার মতো মিষ্টি মুখ। ফরাজি ইনশিরার থুতনি এক হাতে একটু উঁচু করে ধরে কোমল স্বরে বলল, কি? শরীর খারাপ লাগছে। দুপাশে মাথা ঝাঁকায় ইনশিরা, দীর্ঘশ্বাস ফেলে বলে, যা হলো, সব আমার জন্যই হলো। মুইন দুচোখ বন্ধ করে একটা ফাঁকা ঢোক দিলে আবারও বউয়ের দিকে তাকিয়ে বলে, যা হলো, সব হওয়ার ছিল বলেই হলো ইসি। একটু থামলো মুইন, ইসির নরম হাতটা শক্ত হাতে আগলে নিয়ে বলে, আর যা হতে হতে হয়নি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। ইনশিরা উঠে দাঁড়ায়, কি সান্ত্বনা দেবে লোকটাকে। লোকটার কতদিনে গড়ে তোলা একটা সংসার, কত পরিশ্রম, সব এক দুপুরে পুড়ে ছারখার। আর লোকটার দেয়া সব উপহার। ইনশিরা তৎক্ষণাৎ নিজের গলার দিকে চায়। আজ সকালে এটা কি মনে করে পড়েছিল সে জানে না। বড্ড আবেগী হয়ে লোকেরটা ধরে আবারও বসে পড়ে সে। মুইন ওকে তাড়িয়ে তাড়িয়ে লক্ষ্য করে। এরপর একটানে ইসিকে বুকে টেনে নেয়। ইনশিরা চুপচাপ পড়ে আছে। দুচোখ বন্ধ করে মুইন বলে, এটা গলায় রাখার জন্য আপনাকেও শুকরিয়া। পাশাপাশি শুয়ে দুজন, দুজনের দিকে তাকিয়ে আছে। ইসি বলে, ফরাজি, আপনার এত দিনের পরিশ্রম, একটু একটু করে জমানো, ওগুলো আপনার পরিশ্রম। মুইন বলল, বুড়ো হয়ে যায়নি। যথেষ্ট পরিশ্রম করার মুরদ আছে এখনো। আমারও আছে। দুচোখের পাতা বুজে বলে ইনশিরা। তাহলে তো হয়েই যায়। এতক্ষণ পরে সামান্য হেসে, হাঁপাতে হাঁপাতে বলে মুইন, ইনশিরাও হেসে ফেলে। দুজনে হাসতে থাকে দুচোখ বন্ধ করে। কল আসে একটা, কলটা রিসিভ করে মুইন কিছুক্ষণ ওপাশের ব্যক্তির কথা শুনল, তারপর কলটা কেটে সোশ্যাল সাইটে ঢুকল।
আজকের ভিডিও ক্লিপটুকু আলোড়ন তুলেছে বিভিন্ন পেজে। ক্যাপশনে লেখা, এমন একটা জামাই চাই, এমন অফিসারের বউ হতে চাই, এভাবে কেউ আমাকেও ভালোবাসুক। ইনশিরাহ মুইন দুজনে হা করে ভিডিওটার দিকে তাকিয়ে থাকে। পরপর একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণের লজ্জা ঠেলে বেরিয়ে আসে ইনশিরার, পরপর মুখ ছেয়ে যায় অপ্রস্তুত ভাব। অস্ফুটে বলে, এসব কি? মুইন উঠে বসল, দম নিয়ে বলল, পুরো ভাইরাল করে দিল ননসেন্সগুলো। ইনশিরাহ উঠে বসল, বলল, সেন্স হারিয়ে আপনার এসব না করলেই হতো। ছি ছি, এগুলো অনবরত বাড়ির সবাই দেখবে। এই লোকগুলো শান্তি হারাম করে দেবে আমার। মাম্মা পাপা ভীষণ বিব্রত হবে। হায় আল্লাহ, এ আবার নতুন কোন বিপদ? মুইন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা হাতে তুলে নিয়ে সাইবার সিকিউরিটি ব্যুরো অফিসে কল করে বলে, আমি মুইন ফরাজি বলছি। হ্যাঁ, ওই ভিডিওটা। ওকে বলতে না দিয়ে অফিসার তাড়াহুড়ো লাগিয়ে বলল, জি জি, আপনার শ্বশুর স্বামী নিয়াসার মির্জা কিছুক্ষণ আগে কল করে এটা সরাতে বলেছেন। জি, আমরা কাজ চালাচ্ছি। আর কিছুক্ষণ ধৈর্য রাখুন। কল কেটে আবারও শুয়ে পড়ে মুইন, ওর পাশে শুয়ে পড়ে ইনশিরা। আবারও কিছুক্ষণ হেসে মুইন বলে, বউরে বউ, আপনার অ্যারেঞ্জোম্যারেজোফোবিয়া কাটাতে গিয়ে একেবারে ভাইরাল হয়ে গেলাম। ইরফান মির্জা। শ্যামলা গম্ভীর চেহারা, টকবগে 26-এর ছেলেটা, রাগী এবং খ্যাপাটে ছেলেটার শান্ত ভাব দেখে তবে ইহান লম্বা শ্বাস ফেলল। ভাইয়ের প্রতি স্নেহ জাগছে, তবে রাগও হচ্ছে। ধমকে বলে, এসব কোন ধরনের ফাজলামি? তুই কি শোধরাবি না? আর শান্ত থাকতে পারল না ইরফান, দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বলে, তোমরা শোধরাতে দিলে তো। এই আমাকে মানুষ মনে হয় না। সুধীর ভাই মনে হয়। নাকি বোন তোমার একার? আমি কেন খবর পাইনি সাথে সাথে? হয়, জবাব দাও। অম্বর কাঁপিয়ে চেঁচায় ইরফান, ওর কপালের নীলচে শিরা দৃশ্যমান। ওর দিকে শান্ত চোখে চেয়ে থেকে ইহান বলল, কি করতিস তুই? এখান থেকে উড়ে যেতি। ইরফান হাঁপাচ্ছে। হাঁপাতেই থাকলো কিছুক্ষণ। ইহান ওকে ধাক্কা মেরে চেয়ারে বসিয়ে দিল, চেয়ারের এক হাতলে ভর রেখে নিচু হয়ে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, এই অস্থির স্বভাবটা যতক্ষণে চেঞ্জ না করতে পারবি ততক্ষণে কিচ্ছু হবার নেই। তা তুমি অস্থির হওনি বোনের জন্য? হাত পুড়িয়েছ কেন? চেঁচিয়ে জানতে চায় ইরফান। ইহান ওর দিকে ঘুরে তাকালো, বলল, যা হয়েছে সব নিজের দোষে হয়েছে তোর। ইরফান চুপ হয়ে গেল হুট করে। ইহান ভাইয়ের দিকে ঝুঁকে বসল। গলার কাছে শার্টের বোতামটা লাগিয়ে দিতে দিতে বলল, আর মাত্র কটা দিন আছে, ও বাড়ি, অফিস, বন্ধের সামলানোর জন্য সারা জীবন পড়ে আছে। ইরফান, আমাদের ডিসঅ্যাপয়েন্ট করিস না আর প্লিজ ভাই। দাদানের কথা শুনল ইরফান চুপচাপ। ইহান পকেট থেকে ফোনটা বের করে শামীমকে কল লাগায়। ইরফানের দিকে তাকিয়ে বলল, ইসি, কথা বল। বনের সরল মুখটা দেখে বুকটা কেমন করে উঠল ইরফানের। ওদিকে ইনশিরাহ চুপটি করে তাকিয়ে আছে। ইরফান স্মিত হেসে মাথা চুলকালো। ইনশিরাহ রাগী গলায় বলল, কি? ম্যানেজমেন্টের লোকের সাথে ঝামেলা করেছিস? এই তুই শোধরাবি না? বিয়ের পর স্বামীর জন্য রান্না করতে গিয়ে পুরো ঘরটাই পুড়িয়ে দিলি। এই তুই কখনো শোধরাবি না? ইনশিরাহ হাসল, চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে বলল, হয়তো না। ইরফানও হাসল, অমায়িক হাসি, বলল, আমিও হয়তো না। ভাইবোন অযথাই হাসে, যেমন ঝগড়ুটে, ওরা ঠিক তেমনই প্রাণোচ্ছল। হোপ থেকে ইহান ফিরল রাত 2টোর সময়ে। ঋতুকে লিভিং রুমে জেগে থাকতে দেখে সে মায়ের দিকে এগিয়ে যায়। ঋতু জানতে চায় ইরফানের কথা। ইহান বলে, চিন্তা করো না, ঠিক আছে। তর্কাতর্কি করেছে শুধু, মারামারি না। ঋতু সোফাতে গা এলিয়ে দিয়ে হাফ ছেড়ে বলে, আর চিন্তা? তোমাদের দুটি ভাইকে জন্ম দিয়ে আমি চিন্তার সাথে সখ্যতা করে নিয়েছি। বুঝি না তোমাদের, আমাদের ব্যর্থতা। ভাইয়া ভাবি, আমি তোমার পাপা, পরি ছোট ভাইয়া, সবাই অভিভাবক হিসেবে ব্যর্থ। আমাদের ব্যর্থতা। ইহান চুপচাপ দোতলায় ওঠে। মায়ের ব্যাপারটা সে ধরতে পেরেছে, ইদানিং একটা পুত্রবধূর জন্য হাপিত্যেশ করছে ভীষণ। অথচ ইহান মনটাকে স্থির করতে পারছে না, একজনকে ঘিরে যে নাদান অস্থিরতা তার হচ্ছে তার সমাধান করতে পারছে না সে। কিভাবে কি হবে? ইহান জানে না। কটেজ পুড়েছে, পুড়েছে মুইনের অর্জিত সবকিছু, পুড়েছে সব ডকুমেন্টস।
যদিও জেরক্স আছে সব ডকুমেন্টসের, তবুও সেই মেডেলগুলো। মুইনের সম্মান, মুইনের অর্জন। রাতের নিস্তব্ধতার মাঝে দুজন দুজনের দিকে তাকিয়ে, দুজন দুজনের হাতে হাত রেখে বসে আছে। ইনশিরাহ বলল, এরপর ফরাজি। 15 তারিখে নতুন কটেজ পাবো। আগামীকাল একটা ছোটখাটো ফ্ল্যাট দেখে উঠে যাব, সেভিংস যা আছে তাতে দুজনে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো বোধ হয়। আগামীকালই এ বাড়ি থেকে যাব আমরা। মুইন হাসল, বলল, জি। কেন তুমি যেতে চাও না? চাই। আমি যেতে চাই। আগ্রহ ছিল ভীষণ ইনশিরার। মুইন এক হাতে ওকে টানল কাছে। ইনশিরাহ চুপ করে আছে বাধ্য মেয়ের মতো। মুইন বলল, তারপর বলো। ফোবিয়া কেটেছে তোমার? ইনশিরাহ ওর দিকে তাকায়, বলে, ঠিক বুঝতে পারছি না এসপি। আমার কেমন পাগল পাগল লাগছে জানেন? কেমন হালকা লাগে, তবে পরিপূর্ণ লাগে। এই অনুভূতি কি? আমি তো জানি না, তুমি নিজেই খুঁজে বের করো, এর জন্যেও সময় নেবে। আপনি দেবেন সময়? আছে আপনার ধৈর্য? হেসে ফেলল মুইন, বলল, দেব। আছে ধৈর্য। রাত 2টো পেরিয়েছে। এবাড়িতে ইনশিরার কাবার্ডে মুইনের কিছু পোশাক ছিল। ইউনিফর্ম পাল্টে সে সেগুলোই পরেছে। একে একে হেড অফিসে মিটিং, আইজিপি স্যার, কলিগ, বন্ধু বান্ধবের সাথে সৌজন্য আলাপ শেষ করে যখন বিছানায় গা এলিয়ে দিল তখন রাত প্রায় 3টা বেজেছে। শুয়ে পড়ার সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হল মুইন। আর ইনশিরাহ চেয়ে চেয়ে দেখতে লাগলো তামাটে পুরুষটির ক্লান্ত, ঘুমন্ত মুখটা, যার সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বাইরে দোতলার লিভিং রুমে আলো জ্বলতে দেখে ইনশিরাহ মুইনকে রেখে ঘর থেকে বেরোয়। তার ঘুম আসছিল না। লিভিং রুম পর্যন্ত এগিয়ে গিয়ে দেখল মাম্মা পাপার ঘরেও আলো জ্বলছে। অতরাতে মাম্মা পাপাকে এভাবে জেগে বসে থাকতে ইনশিরাহ এগিয়ে যায়, চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে মাম্মা পাপা? এখনো কেন জেগে আছো? দুজনের মধ্যে কিছু নিয়ে আলোচনা চলছিল বিশদ। মেয়ের দিকে তাকিয়ে সামিন স্ত্রীর দিকে তাকায়, বলে, তুমি বলো। না আপনি বলুন। আরে না তুমি বলো। না আপনি বলুন না। না তুমি বলো। আমতা আমতা করতে থাকে দুজনেই। ইনশিরাহ দুজনের কাছে এগিয়ে গিয়ে বসল, বলল, কি হয়েছে? দুজনেই বলো। শামিন বলতে পারল না, বাধ্য হয়ে শেষটায় আলো বলে, মা। মুইনের কাছে বলার সাহস পাচ্ছি না। তোকে একটা কথা বলি। তোর পাপা তোদের কিছু টাকা দিতে চাচ্ছে। এটা উপহার, শুধুমাত্র উপহার। মুইনের সাথে ঠান্ডা মাথায় আলোচনা করে দেখবি একবার। বাবা মায়ের মুখটা দেখে নেয় ইনশিরাহ দীর্ঘ সময় ধরে। ওরা দুজনেই ইনশিরার জবাবের অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। ইনশিরাহ মলিন হাসল, পাপার হাতটা আগলে নিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই। আমরা ম্যানেজ করে নেব পাপা। আমরা ম্যানেজ করে নেব। আমরা। বাক্যটাতে কি ছিল আলো শামিন জানে না। দুজনেই একটা লম্বা শ্বাস ফেলে দিল স্বস্তিতে। এক হাতে মেয়েকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় চুমু খেয়ে সামিন বলল, সুখী হও। খুব 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 সুখী হও আম্মা। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 17তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।